হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক টিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমি যে ওয়েবসাইটটিতে আছি সেটি হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যেই ওয়েবসাইটটি, এবং এটি হচ্ছে tmed.portal.gov.bd এই সাইটের অ্যাড্রেস। তো এই সাইটটিতে আমি ভিজিট করে যেটা দেখতে পেলাম যে কিছুদিন পূর্বেই যেই অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা সমূহের এমপিওভুক্তির লক্ষ্যে যে গণবিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন ওই গণবিজ্ঞপ্তিতে যে বিষয়টি বিশেষভাবে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও নীতিমালা 2025 অনুসরণ করতে হবে এবং সেখানে যে মানদণ্ড আছে তার ভিত্তিতেই এমপিও ভুক্তির কার্যক্রম হবে। তো সেই কারণে যেহেতু আমার আগের ভিডিওটা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহের এমপিও ভুক্তির যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এবং আমি মনে করছি যে এই জনবল কাঠামোটা আপনাদের কাছে তুলে ধরাটা অত্যন্ত জরুরি। কেন, এই জনবল কাঠামোর আলোকেই কিন্তু আপনাদের যে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে সেগুলো এমপিওভুক্ত হবে। তো চলুন দেখি আমরা সেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও নীতিমালা 2025-এ কী আছে। তো আমি এখানে খুলেই রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, এটা জুন 2025 সালে প্রণীত হয়েছে। বিশেষ করে এটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা বলা হয়েছে এটাকে 2025। এর আলোকেই কিন্তু এই ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করা হবে বা এই মানদণ্ডেই। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুরো বিষয়টাকে ডিসক্রিপশন আকারে তুলে দেওয়া হয়েছে। যদি এটা আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে এমপিওভুক্ত করা, কারণ এই মানদণ্ডের ভিত্তিতেই কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হবে। তো প্রথমেই সূচনাতে যে বিষয়গুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা যেই সংজ্ঞাগুলো তুলে ধরা হয়েছে এখানে, শিরোনাম বলতে কী বোঝা হবে, নীতিমালার প্রয়োগ কী বা সংজ্ঞা কী, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কী, প্রতিষ্ঠান কী, সরকার, অধিদপ্তর, এগুলোর সংজ্ঞা, এগুলো বলতে কী বোঝাবে সেই সংজ্ঞাটা এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আমি খুব বেশি আলোচনা করব না, তবে অল্প অল্প করে আলোচনা করে আপনাদেরকে জাস্ট বোঝাবো, আপনারা পরবর্তীতে এটা পুরোটা নেবেন। যদিও এই নীতিমালা কিন্তু 22 পাতার একটা নীতিমালা, আপনারা আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এটা সংগ্রহ করে নিয়ে রেখে দিতে পারেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব, অথবা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে এই নীতিমালা নিতে পারেন, অথবা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে এখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই। তো যাই হোক, এগুলো দেওয়া হয়েছে বিভিন্ন কী বলতে কী বোঝাবে সেই বিষয়টা। এরপরে দ্বিতীয় অধ্যায়, এখানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের অনুমোদন প্রক্রিয়া। এখানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যখন আপনারা স্থাপন করবেন তখন অনুমোদন নিতে গেলে আপনাদেরকে কোন কোন প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে, কীভাবে করবেন সেই বিষয়টা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনারা একটু পড়ে নেবেন, পরিদর্শন করে নিতে হবে, তারপরে প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন নিতে হবে, তারপর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ম্যানেজিং কমিটি গঠন করতে হবে এবং ম্যানেজিং কমিটিটার গঠন প্রণালীটা কী হবে সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। এইভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আছে। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনুমোদন প্রক্রিয়া কী হবে এগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। শর্ত আছে, তারপর স্বীকৃতি অনুমোদনের প্রক্রিয়াটা কী হবে, কোন প্রক্রিয়া গ্রহণ করবেন, এবং একাডেমিক স্বীকৃতি প্রাপ্তির শর্তসমূহ কী কী সেটাও এখানে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। একাডেমিক স্বীকৃতি প্রদান সংক্রান্ত কমিটি, যে কমিটি আপনার প্রতিষ্ঠানকে একাডেমিক স্বীকৃতি দেবে সেই কমিটির রূপরেখা এখানে দেওয়া হয়েছে। এইভাবে সব কিছু বর্ণনা করা হয়েছে। আর এখানে এসে তৃতীয় অধ্যায়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির প্রক্রিয়া, স্বীকৃতি হয়ে গেল, এবার কিন্তু আপনার প্রতিষ্ঠানটাকে এমপিওভুক্ত করবেন সেই প্রক্রিয়াটা চলে আসলো। এবং শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির পদ্ধতি, কী পদ্ধতিতে আপনি এটা করবেন, এবং এখানেও যে কমিটিটা আছে এমপিওভুক্তির জন্য গঠিত যে কমিটি, সেই কমিটির তালিকা এখানে দেওয়া আছে।
এবং কমিটির পরিধি, কার্যপরিধি, তাদের কাজ কি হবে, কোন কী ফ্রেমওয়ার্কের ভিতরে তারা কাজ করবে, প্রতিষ্ঠান এমপিওভুক্তির শর্ত, এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে শর্তগুলো দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন যে যে শর্তের কারণে আপনারা এমপিওভুক্ত হতে পারবেন এবং যে যে শর্ত না থাকলে এমপিওভুক্ত হবেন না হয়তো, এরকম বিষয়গুলো। শিক্ষা প্রতিষ্ঠানের গ্রেডিং, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু একটা গ্রেডিং সিস্টেম আছে, সেই গ্রেডিং অনুযায়ী আপনার মান বন্টন করা হয়েছে এবং সেই অনুপাতেই কিন্তু আপনি সেখানে এমপিওভুক্তির জন্য বিবেচিত হবেন। 100 মার্কের যে বিষয়টা আছে এখানে আমরা যদি একবারে দেখি তাহলে দেখুন শিক্ষা প্রতিষ্ঠান গ্রেডিং পদ্ধতি এখানে কি আছে, এখানে মানদণ্ড কিন্তু বিবেচ্য বিষয়গুলো আছে, এখানে মান দেওয়া আছে পূর্ণমান, এবং ওই আলোকে আপনি কি পজিশনে আছেন এবং তার ক্ষেত্রে কত মান হবে আপনি নিজেই বের করতে পারবেন আপনার প্রতিষ্ঠানে। তারপরে এখানে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীর এমপিও প্রদান সংক্রান্ত কমিটি এটা দেওয়া আছে এবং তাদের কার্যপদ্ধতি, কীভাবে কাজ করবেন, শিক্ষক কর্মচারী এমপিও সারকরণ পদ্ধতি কী হবে সেটাও দেওয়া আছে, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কীভাবে নির্ধারিত হবে সেই নীতিমালা এখানে দেওয়া আছে, এমপিও স্থগিত কর্তন যেগুলো থাকে এমনি এই অন্যান্য জনবল কাঠামো সেগুলো দেওয়া হয়েছে। এখন চতুর্থ অধ্যায়ে এসে এমপিওভুক্তি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা ব্যবস্থাপনা সংক্রান্ত ম্যানেজিং কমিটির যেই নীতিমালাটা আছে সেটা কীভাবে এখানে গঠিত হবে ম্যানেজিং কমিটি সেটা দেওয়া আছে। এই বিষয়গুলো এখানে কমিটিরগুলো আলোচনা করা হয়েছে। এবং জনবল কাঠামো, এখানে জনবল কাঠামোতে এসে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রধান শিক্ষক একজন থাকবে, সহকারী প্রধান শিক্ষক সাধারণ একজন, সহকারী শিক্ষক বিজ্ঞান একজন, সহকারী শিক্ষক আরবি একজন, সহকারী শিক্ষক কারি একজন এবং অফিস সহায়ক হিসেবে একজন থাকবে। তাহলে মোট কিন্তু 6 জনের একটা নিয়োগ বিষয় আছে বা এখানে পদবি আছে। তো এইভাবে কিন্তু প্রতিটা বিষয়ের উপর এখানে আলোচনা আছে। এর আর্থিক ব্যবস্থাপনা কী হবে এমপিও নন এমপিও প্রতিষ্ঠানের জন্য সেটা এখানে তুলে ধরা হয়েছে। ষষ্ঠতে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং শেষের দিকে এসে স্থাপনের ন্যূনতম চাহিদা, ইফতেদায়ী মাদ্রাসা স্থাপনের ন্যূনতম যে চাহিদা আছে সেটা এখানে দেওয়া আছে। নিকটতম মাদ্রাসার দূরত্ব, জমির পরিমাণ, ব্যক্তি নামে নামকরণ করতে হলে কি করতে হবে এই বিষয়গুলো দেওয়া আছে। স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা পাঠদান অনুমতির ন্যূনতম চাহিদা, এখানে পাঠদানের অনুমতি দেওয়ার জন্য যে ন্যূনতম চাহিদা আছে সেটাও কিন্তু এখানে সবগুলো বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এখানে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীর জন্য নিয়োগ যোগ্যতা, অভিজ্ঞতা এবং বেতন স্কেল এখানে সব কিছু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এর আলোকেই কিন্তু নিয়োগ দিতে হবে বা নিয়োগের এই শর্তের ভিতরে পড়তে হবে, সব কিছু দেওয়া আছে। তো এই পরিশেষে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা 25 জুন 2025 সালে এটা প্রকাশ করা হয়েছে এবং সৈয়দ আজগর আলী সিনিয়র সহকারী সচিব এনার স্বাক্ষরিত এই পরিপত্রটি এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা যারা অনুদানভুক্ত তাদের জন্য এটা করা হয়েছে, ইফতেদায়ী মাদ্রাসাগুলোর জন্য। এবং এর আলোকেই কিন্তু এই যে অনুদানভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের এমপিওভুক্তির বিষয়টা শুরু করে দিয়েছেন এবং এটা কার্যকরী হবে। তো সেই জন্য আমি বিশেষভাবে যে আপনাদেরকে বলবো যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারা এই জনবল কাঠামোটা কিন্তু সংগ্রহে রাখবেন এবং এটার আলোকেই কিন্তু আপনাদেরকে সামনের দিকে এগোতে হবে যদি এমপিওভুক্ত হতে হন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং প্রয়োজনে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে অথবা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা এই জনবল কাঠামোটা সংগ্রহ করে নেবেন এবং সংগ্রহ করে নিয়ে তার আলোকে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলেই আপনারা সফল হবেন। এবং বিশেষ করে সফল বলতে এটা বোঝাচ্ছি যে আপনারা এমপিওভুক্ত হতে পারবেন এবং এমপিওভুক্ত হলেই কেবল আপনাদের সুন্দর একটা হাসি ফুটে উঠবে। আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে আপনারা শ্রম দিয়ে আসছেন কিন্তু শ্রমের সত্যিকার অর্থেই কোনো সম্মানজনক আপনারা ভাতা বা যেটা আপনাদেরকে দেওয়া হয় অনুদান সেটা পাচ্ছেন না। তো আমি আশা করব যে
এতদিন যেহেতু কষ্ট করেছেন, আর একটু কষ্ট করে জনবল কাঠামোটাকে সুন্দরভাবে পড়ে এর আলোকে আপনাদের পুরো প্রতিষ্ঠানকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে যেহেতু এখানে দেওয়া হয়েছে এমপিও ভুক্তির জন্য আবেদন করার তারিখ ঘোষণা করা হয়েছে, এই তারিখের মধ্যে এইভাবে প্রস্তুতি নিয়ে আপনাদের আবেদনটা করবেন, তাহলে আশা করব আপনারা আলোর মুখ দেখবেন এবং সুন্দর একটা দিনের সূচনা হবে, আপনাদের এমপিওভুক্ত হতে পারবে না আশা করছি। তো সবার, যে সকল শিক্ষকগণ খুব কষ্ট করছেন তাদের সবার এমপিওভুক্তি হোক এবং সকল মাদ্রাসা এমপিওভুক্ত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।